বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম গৃহীত হয়েছে, অনলাইন কার্যক্রমে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি যে ক্লাসটিতে তোমাদের সাথে যুক্ত হয়েছি সেটা হচ্ছে স্পেনের মুসলমানদের ইতিহাস, লেকচার নাম্বার 10। আর লেকচারের শিরোনাম মুসলিম কর্ডোভা নগরীর সমৃদ্ধ ইতিহাস। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ জলিলুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কারমাইকেল কলেজ রংপুর। তো সবাইকে ফুলের শুভেচ্ছা। আমি কর্ডোভা নগরীর প্রথম পরিচয়টা আমরা আগে জেনে নেব। তো আমরা জানি যে আন্দালুসিয়া বলা হতো, অর্থাৎ মুসলিম স্পেনকে তৎকালীন সময়ে বলা হতো কি আন্দালুসিয়া। এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আইবেরীয় উপদ্বীপ। এই পুরো অঞ্চলটাই ছিল কি আইবেরীয় উপদ্বীপ। তাহলে আরবীয় উপদ্বীপের যে জায়গাগুলো আমাদের সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এই যে মালাগা, গ্রানাডা, আলমেরিয়া, জায়েন, কর্ডোভা, সেভিল, এই শহরগুলো নিয়ে মূলত তৎকালীন স্পেন বা আন্দালুসিয়া বা আইবেরীয়। তাহলে আমরা জানি যে এই যে আফ্রিকার সাথে এই অঞ্চলটির দৈর্ঘ্য হচ্ছে 17 কিলোমিটার, মাত্র 17 কিলোমিটার। আর এই দেশটা বিজয়ী হয়েছিল মুসলিমরা 711 সালে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইরের নেতৃত্বে। তো আমরা বিস্তারিত পাঠে যাওয়ার আগেই আমরা কিছু বিষয় দেখে ফেলবো। আর এই যে কর্ডোভা যে নগরীটা, এই কর্ডোভা নগরী হচ্ছে এই কর্ডোভা নগরী, এখানেই গড়ে উঠেছিল তৎকালীন ইউরোপের সভ্যতার বা বর্তমান আজকে যে ইউরোপীয় সভ্যতার সূচনাগার সেই কর্ডোভা নগরী। এই কর্ডোভা নগরীকে অনুকরণ করে আজকে দাঁড়িয়ে আছে ইউরোপ, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা দেখতে চাই যে কর্ডোভা নগরীর পরিচয়। কর্ডোভা নগরীর পরিচয় জানার আগেই আমরা এই কিছু বিষয় নিয়ে দেখবো। আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে স্পেনের বিখ্যাত গুয়াডেলকুইভার নদীর উপরে একটা ব্রিজ। এই ব্রিজটার উপরে যে এই নদীর উপরে যে ব্রিজটা নির্মিত হয়েছিল তৎকালীন মুসলিম শাসন আমলে, তার ধ্বংসাবশেষ এখনোই রয়ে গেছে। এর ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কর্ডোভা শহরের সেই প্রাচীন স্থাপনাগুলো। কর্ডোভা শহরের আমরা যদি দেখি যে কর্ডোভা জামে মসজিদ, এই কর্ডোভা জামে মসজিদের ছবি হচ্ছে এটা। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তৎকালীন সময়ে কর্ডোভা কিরকম সমৃদ্ধি লাভ করেছিল এবং কিভাবে এত সমৃদ্ধির স্বর্ণ শিখরে আরোহণ করতে পেরেছিল, তার আমরা কর্ডোভা নগরীর সমৃদ্ধ ইতিহাস আমরা পড়ব। তাহলে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেই ছবিগুলো আমাদের জানতে হবে। যেমন এই যে আমরা নিশ্চয় শুনেছি যে কর্ডোভার উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রীর সম্মানার্থে একটা ভবন নির্মাণ করেছিলেন, মদিনা আজ-জোহরা প্রাসাদ যেটাকে বলা হচ্ছে। আজ-জোহরা প্রাসাদের ধ্বংসাবশেষ এই যে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ইউরোপের তৎকালীন সময়ে কর্ডোভা নগরী হয়ে উঠেছিল জগৎমণি এবং হয়ে উঠেছিল অনুকরণীয় একটি শহর। চলনে, বলনে, কথনে, আচার ব্যবহার, রুচিশীল ব্যবহার, মার্জিত চালচলন, মার্জিত সম্ভাষণ, সবকিছুতেই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল সেই তৎকালীন কর্ডোভা বা আন্দালুসিয়ান শহর কর্ডোভা। আর এই কর্ডোভাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিখ্যাত সব স্থাপনা এবং কর্ডোভায় গড়ে উঠেছিল অসংখ্য গ্রন্থাগার, যে গ্রন্থাগারগুলোতে সাজানো থাকতো সারি সারি বই, এবং এই বইগুলো থেকে পরবর্তী সময়ে চর্চা করেছিল বা জ্ঞান চর্চার একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল তৎকালীন সময়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পুরাতন শহর, পুরাতন ভবন, এই ভবনগুলোই গড়ে উঠেছিল তৎকালীন কর্ডোভা শহরে। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কর্ডোভার প্রধান যে রাজকীয় লাইব্রেরি ছিল, এই লাইব্রেরির যে সিঁড়ি বা লাইব্রেরির ভিতরের যে রাস্তা, এই হচ্ছে লাইব্রেরি। আমরা তারপরে আরো কিছু দেখবো, এটা হচ্ছে সেই বিখ্যাত কাজার। এরপরে আমরা দেখবো যে
বিখ্যাত সেই প্রাচীন স্থাপনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কর্ডোবা জামে মসজিদের বিভিন্ন ফটক বা দরজা, প্রবেশ পথগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ছবির মাধ্যমে দেখলাম যে আসলে মানুষ বলে যে ছবি কথা বলে, আসলে ছবি কথা বলে। আমরা এই ছবিগুলোর মাধ্যমে দেখলাম যে তৎকালীন স্পেনে যে মুসলিম সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতা বিনির্মাণের কারিগর কারা ছিল এবং এই সভ্যতাটা কিভাবে বিজিত বা কিভাবে গড়ে উঠেছিল এর সমৃদ্ধ ইতিহাস নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আমরা এখন এর ইতিহাস নিয়ে আমরা একটু জানবো। কর্ডোবা নগরী মুসলিম শাসনের অধীনে যাওয়ার প্রেক্ষাপট, রোমান এবং ভিজিগত শাসকদের নির্যাতন। আমরা জানি মুসলিমরা 711 সালে সেই স্পেন বা আইবেরীয় উপদ্বীপ বিজয় করেছিল। আর এই বিজয়ের পূর্বে যে মুসলিম বিজয়ের প্রাক্কালে যারা শাসক ছিল তারা অত্যন্ত নিপীড়ক শাসক, যাদের নির্যাতনে স্টিম রোলার চলতো জনগণের উপরে। নিম্ন শ্রেণীর মানুষের অধিকার বলে কিছু ছিল না। এই সকল অধিকার বঞ্চিত মানুষ একসময় মুক্তির প্রহর গুনতো, কখন একটা সাহায্য আসবে, কখন এই অত্যাচারীদের হাত থেকে আমরা রক্ষা পাবো। ঠিক এই রোমান এবং ভিজিগত শাসকদের নির্যাতনে নির্যাতিত হয়ে সেখানকার আকাশ এবং বাতাস প্রকম্পিত হতো। ঠিক এরকম একটি সময়ে সেখানকার মানুষ, সেখানকার বঞ্চিত শাসক গোষ্ঠী, প্রাদেশিক শাসন গোষ্ঠী মুসলিমদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, তোমরা আসো, এসে এখানকার নির্যাতিত মানুষকে রক্ষা করো। এবং মুসলিমরা করেছিল তাই। সেখানে গোটা স্পেনকে দখল করেছিল এবং গোটা স্পেনের মানুষের জন্য একটা ত্রাতার ভূমিকা পালন করেছিল মুসলিমরা। এবং তারই ধারাবাহিকতায় সিপাহ সালার মুজাহিদ তারিক বিন জিয়াদ এবং মুসা বিন মুসাহিরের নেতৃত্বে একটা সফল অভিযান পরিচালিত হয়েছিল এবং ভিজিগত বাহিনীর লক্ষাধিক সৈন্যের মোকাবেলায় মুসলিমদের সামান্য কিছু সেনাবাহিনী নিয়ে অত্যন্ত সাফল্যজনকভাবে তারা কিন্তু স্পেনের বেশিরভাগ অঞ্চল দখল করে ফেলতে পেরেছিলেন। এবং স্পেন বিজয়ের পরে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন মুসাহির সেই পিরেনেস পর্বতমালা অতিক্রম করে ফ্রান্সের দিকে মনোনিবেশ করেছিলেন, ফ্রান্স বিজয়ের দিকে। কিন্তু ইতিহাস তার আপন গতিপথে অগ্রসর হয়েছিল। সেই প্রেক্ষাপট ভিন্ন আমরা সবাই জানি। এবং মুসলিম স্পেনের প্রাণকেন্দ্র কর্ডোবা কিভাবে হয়ে উঠলো সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। 711 থেকে 756 সাল পর্যন্ত স্পেনের ইতিহাস ছিল একটা পর্যায়ে, এবং এই পর্যায়ে প্রথম দিকে রাজধানী ছিল কিন্তু সেভিল থেকে রাজধানী শিফট করা হয়েছিল সেই আন্দালুসিয়ান শহর কর্ডোবাতে। সেই অখ্যাত নগরী, সেই ঐশ্বর্যশালী নগরী এবং চিত্তাকর্ষক নগরী হিসেবে গড়ে উঠেছিল মুসলিম খলিফা এবং আমিরদের প্রাণপণ চেষ্টায় এবং পৃষ্ঠপোষকতায়। এবং কিভাবেই বা হয়ে উঠেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা জানি যে প্রথম আব্দুর রহমান, যাকে বলা হয় ইতিহাসে আব্দুর রহমান আর দাখিল, তার নাটকীয় উদ্ভবের পেছনে 750 সাল পর্যন্ত দামেস্কের শাসন চলল। প্রাচ্যে দামেস্কের শাসন এবং বাগদাদ কেন্দ্রিক 750 সালে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে উমাইয়াদের উপর একটা ধ্বংসযজ্ঞ চলেছিল। কিন্তু সেই নাটকীয় ভাবে একজন উমাইয়া যুবক বেঁচে যায় এবং তার ভাগ্য অন্বেষণে তিনি পশ্চিম দিকে বের হয়ে যান, সেই প্যালেস্টাইন হয়ে। তিনি উত্তর আফ্রিকা হয়ে স্পেনে উপনীত হন এবং স্পেনে তিনি তার ভাগ্যের শিখা, তার ভাগ্য গড়ে তোলেন সেই স্পেনের কর্ডোবা নগরীতে গিয়ে। এবং এই কর্ডোবা নগরীকে তিল তিল করে গড়ে তোলেন এবং কর্ডোবা নগরীর ঐশ্বর্য পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ, আফ্রিকা, এশিয়া মহাদেশে। এবং আব্দুর রহমান আর দাখিলের অভিষেক সম্পর্কে আমরা জানি, তার অভিষেক কিভাবে হয়েছিল। এই ঘটনাগুলো আমরা অনেক বিষয় নিয়ে, আমাদের আরো অনেক বিষয় আছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমরা এগুলো জেনেছি। অখ্যাত কর্ডোবার স্থাপত্য নির্মাণের মহা আয়োজন। আব্দুর রহমান আর দাখিল ক্ষমতা লাভ করার পরে, কর্ডোবা নগরীর ক্ষমতা লাভ করার পরে তিনি মনে করেছিলেন যে কর্ডোবা নগরীতে একটা মসজিদ গড়ে তোলা দরকার, যে মসজিদই হবে প্রার্থনার কেন্দ্র, বিচারালয়, এবং এখানেই হবে প্রশাসনিক কেন্দ্র, এখানেই হবে সলা পরামর্শের ভিত্তি। এবং এই চিন্তা ভাবনা থেকেই তিনি কি করেছিলেন, একটা মসজিদ নির্মাণ করা শুরু করেছিলেন কর্ডোবায়। প্রায় 80,000 দিনার ব্যয়ে তিনি কি করেছিলেন, এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। 80,000 স্বর্ণমুদ্রা ব্যয়ে এই অনন্য সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন। এবং এই নির্মাণ কার্য
তিনি সম্পন্ন করে যেতে পারেননি। এর পরবর্তী বংশধররা এর সংযোজন বিয়োজন করে একটা অনুকরণীয় একটা স্থাপত্য তারা গড়ে দিতে পেরেছিল। এরপরই হচ্ছে প্রাচ্য এবং প্রাচ্যের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আমরা বলছি, যে প্রাচ্য এবং পাশ্চাত্যের উল্লেখযোগ্য যে স্থাপনার কথা বলছি, যে তৎকালীন সময়ে কর্ডোভা, বাগদাদ, দামেস্ক এই শহরগুলোই ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ শহর এবং স্থাপত্যে ভরপুর একটা শহর। কিন্তু এই কর্ডোবার যে জামে মসজিদটি তৈরি করা হয়েছিল সেটা ছিল অনন্য সাধারণ একটি স্থাপনা, এবং এই স্থাপনা নির্মাণে মুসলিম খলিফা এবং আমিরদের যে প্রাণপণ প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রশংসা আমরা করতেই পারি। মসজিদের ক্ষেত্রফল ছিল 26,500 বর্গ গজ। স্তম্ভ ছাড়া এর দৈর্ঘ্য ছিল 410 ফিট এবং প্রস্থ ছিল 485 ফিট। এর প্রবেশ পথ ছিল 13টি এবং আজানের জন্য যে মিনারের কথা বলা হচ্ছে, যে মিনারে উঠে আজান দেওয়া হতো, প্রত্যহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদের মিনারের উপরে উঠে যে মুয়াজ্জিন আজান দিতেন, সেই নির্মিত মিনারের উচ্চতা ছিল 108 ফিট এবং মুসলমানদের ওযু এবং গোসল পাক পবিত্র হয়ে নামাজ আদায়ের জন্য প্রায় 4টি চৌবাচ্চা সেখানে নির্মিত হয়েছিল, যেখান থেকে ওযু করে তারা কি করত, বা তাদের প্রয়োজনীয় পবিত্রতা অর্জন করে প্রার্থনার জন্য সেই মসজিদে প্রবেশ করতে পারত। এবং এই মসজিদের জন্য নিয়োজিত থাকতো সর্বদাই 300 খাদেম এই মসজিদকে প্রার্থনার জন্য বা অন্যান্য কাজের জন্য উপযোগী করে তুলতে এই অক্লান্ত পরিশ্রম এই 300 জন খাদেম তারা করত। এবং এই মসজিদগুলোর পাদদেশে সুশোভিত এবং খিলানের সম্মুখ ভাগ লোহিত বর্ণের ইট এবং শুভ্র পাথরের পালা এক অনুপম দৃশ্য সৃষ্টি করত। এবং মসজিদের রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার জন্য নিযুক্ত ছিল, আমরা বলেছি 300 খাদেম নিয়োজিত ছিল। এবং এই মসজিদের জন্য জ্ঞান তাপস খলিফা হাকাম কর্তৃক নির্মিত বিখ্যাত মিম্বার আমরা শুনেছি। দ্বিতীয় আব্দুর রহমানের পুত্র দ্বিতীয় হাকাম যে অনন্য সাধারণ মিনারটি নির্মাণ করেছিলেন, সেই মিনারটি দেখেই আমরা বলতে পারি, মিনার না মিম্বর যে নির্মাণ করেছিল, অর্থাৎ মিম্বর বলতে যে মসজিদের একটা নির্দিষ্ট জায়গায় একটা কাঠের তৈরি আসবাবপত্রের উপর বা আসবাবের উপর বসে ইমাম খুতবা প্রদান করে, সেটাই হচ্ছে মিম্বর। আর এই মিম্বরটা তৈরি করার জন্য হাকাম তার যে অপরিসীম রুচিবোধের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে অনন্য হয়ে আছে। এবং এই মসজিদের মিম্বর তৈরিতে অনুপম রুচির পরিচয় দেন তা সত্যি প্রশংসনীয়। সুদীর্ঘ 7 বছর ধরে প্রায় 36,000 অবলুস অর্থাৎ বিলুপ্ত প্রায় অত্যন্ত মূল্যবান কাঠ সংগ্রহ করে তিনি কি করেছিলেন, এই মিম্বরটি তৈরি করেছিলেন। এবং প্রয়োজনীয় সংখ্যক বসদন্ত অর্থাৎ হস্তিদণ্ড, হাতের দাঁত দিয়েই কি করা হয়েছিল, এটা নির্মাণ করা হয়েছিল এবং কারুকার্যময় করে মিম্বরটি তৈরি করা হয়েছিল। এবং এই শখ ও স্বাদের মসজিদটি লা মসকিটা নামে বাঁচিয়ে আছে। এই মসজিদ ব্যতীত কর্ডোবাতে আরো 700টি মসজিদ ছিল। তাহলে আমরা এই মসজিদের পরিচয়, কর্ডোবা জামে মসজিদের পরিচয় সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো আজ-জোহরা প্রাসাদ। হিল অফ ব্রাইডের পাদদেশে অনন্য স্থাপত্য রীতির অনন্য পরিচয় বহন করছে সেই আজ-জোহরা প্রাসাদ। তৃতীয় আব্দুর রহমান আদ-দাখিল ক্ষমতা গ্রহণ করেছিলেন 900
সালে, এবং 912 সাল থেকে 929 সাল পর্যন্ত তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিলেন, এবং খলিফা হিসেবে ঘোষণা করেই তিনি তার স্ত্রীর সম্মানার্থে একটা শহর গড়ে তুলেছিলেন, যে শহরটা মদিনাতুল আজ-জোহরা নামে পরিচিত। এই শহরটি নির্মাণ করতে তিনি প্রায় 25 বছর সময় নিয়েছিলেন। পরবর্তীতে তার পুত্র দ্বিতীয় হাকাম 15 বছর সময় নিয়ে এর নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন। এই নির্মাণ কার্য শুরু হয়েছিল 936 সালে, এবং এতে ব্যয় হয়েছিল 6,23,500 স্বর্ণ মুদ্রা। এতে ব্যয় করা হয়েছিল। 10,000 শ্রমিকের পরিশ্রমের বিনিময়ে এই অনন্য সুন্দর স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। অত্যন্ত প্রাসাদ নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী যদি বলি, তৎকালীন সময়ে প্রয়োজনীয় মহামূল্যবান প্রস্তরখণ্ড, বলা হচ্ছে যে তৎকালীন সময়ে 6,000 প্রতিদিন গাঁথনির জন্য 6,000 প্রস্তরখণ্ড কি করা হতো, মসৃণ করা হতো, এবং অনন্য সব অমূল্য রত্নরাজি নিয়ে এসে এই 10,000 শ্রমিকের পরিশ্রমের বিনিময়ে প্রায় 25 বছর সাধনায় এই অনন্য সুন্দর স্থাপনাটি নির্মিত হয়েছিল। প্রাসাদের নির্মাণে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হতো, এবং এই শহর নির্মাণে তৃতীয় আব্দুর রহমান তার যে রুচিবোধ, অনুপম সৌন্দর্য, মার্জিত রুচি, সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টির প্রয়োগ করেছিলেন, সেগুলো সত্যিই বিরল, সত্যিই চিত্তাকর্ষক, অনুকরণীয়, অনুসরণীয় হয়ে আছে। এবং মণি, কাঞ্চন ও হীরামুক্ত অষ্টাশ্চর্য রূপেই শোভিত ছিল গম্বুজের ঊর্ধ্বস্থল, এবং হলঘরের মধ্যভাগ ছিল পারদ আর আচ্ছাদনে মার্বেলের চৌবাচ্চা। প্রতিদিকে ছিল 8টি করে গজদন্ত এবং আবালুস কাষ্ঠ নির্মিত গবাক্ষ। সূর্যরশ্মি যখন এই গবাক্ষ পথে পারদ হৃদয়ে প্রতিফলিত হতো, তখন অপূর্ব মনোহরণী দৃশ্যের সৃষ্টি হতো। পারদ নিপতিত হয়ে যেমন ছিল মনোমোহিনী, তেমনি ছিল বিস্ময়কর। একদিকে ছিল সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টি, অপর দিকে ছিল অনুপম সৌন্দর্য এবং মার্জিত রুচি সৃষ্টি। 1 মাইল দীর্ঘ এবং অর্ধ মাইল প্রস্থ এই কৃত্রিম এবং এই বিশাল প্রাসাদটি রাজকার্য নির্বাহের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধায় ভরপুর ছিল। সেনাবাহিনীর ব্যারাক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকাণ্ডের মিলনস্থল, প্রশাসনিক কর্মকর্তাদের বসার আবাসস্থল, অত্যন্ত পরিকল্পিত উপায়ে এই প্রাসাদ নগরীটি তৈরি করা হয়েছিল। কৃত্রিম এবং স্বাভাবিক ঝর্ণা এবং সতীর্ষিনী ফল ফুল সম্ভারে পরিপূর্ণ মনোরম উদ্যান এবং পুষ্পকুঞ্জ, কর্মচারী এবং সৈনিকদের বাসগৃহ সবই ছিল এই প্রাসাদ নগরীতে। রূপ সৌন্দর্যের প্রদর্শনী মেলা যেন এই প্রাসাদে নিত্য অতিথি ছিল। এটি ব্যতীত করডোভা ছিল আরো অনেক প্রাসাদ। এই প্রাসাদগুলোর নাম যদি আমি বলি, পুষ্প প্রাসাদ, প্রেম প্রাসাদ, আর জাহিরা প্রাসাদ, তৃপ্তি প্রাসাদ, মুকুট প্রাসাদ, দামেস্কি প্রাসাদ, সব প্রাসাদগুলোই ছিল পুষ্পকুঞ্জ পরিবেষ্টিত, রজত শুভ্র মর্মর মণ্ডিত। এই প্রাসাদগুলোর দিকে তাকালেই মনে হতো সমস্ত স্পেনের মেঘমালা যেন এই অনন্ত সুন্দর প্রাসাদগুলোতে এসে সৌন্দর্যের অমীয় খেলায় নিত্য দৃশ্যমান এবং অবারিত সৌন্দর্যের লীলাভূমি হয়ে দাঁড়িয়ে আছে এই সেই অনন্য সুন্দর প্রাসাদ। অত্যন্ত রূপ এবং সৌন্দর্যের প্রদর্শনীর মেলা বসত এই ভবনগুলোর উপরে। মুক্তা সদৃশ বিন্দুগুলি সোনালী আভায় ঝিকিমিকি করিয়া উঠিত। তারপর সমীরণের ঈষৎ আলোড়ন নামিয়া পড়িত। বিন্দুগুলো মনে হইতো যেন সমস্ত পুষ্পপুঞ্জ ঝরঝর করে
গলিয়া পড়িতেছে তরল স্বর্ণ। এই দৃশ্য যে কোনো দর্শককে দিত অফুরন্ত আনন্দ। এভাবেই রুচি, অনুপম সৌন্দর্য, মার্জিত রুচিবোধ এবং রূপ সৌন্দর্যের প্রদর্শনীর অনিন্দ্য সুন্দর প্রাসাদ, অনিন্দ্য সুন্দর স্থাপনা তৈরিতে উমাইয়া খলিফাগণ ছিলেন সিদ্ধহস্ত এবং গড়ে তুলেছিলেন অনিন্দ্য সুন্দর সব প্রাসাদ এবং নগরী। ব্যক্তিগত পরিষ্কার এবং পরিচ্ছন্নতায় ব্যক্তিগত পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য সরকারি উদ্যোগ ও নগরায়নের কথা বলা হচ্ছে। দ্য মুরাবিদ এর স্পেন গ্রন্থের লেখক লেনপুল বলেন, তার গ্রন্থের 135 নং পৃষ্ঠায় তৎকালীন ইউরোপের অসুচি ও অনাচার সম্পর্কের এক চমৎকার তথ্য দিয়েছেন তিনি। এবং আজকে যদি কোনো খ্রিস্টান সেই ইতিহাস পড়ে, আজকের সভ্যতার তীর্থে অবস্থান করা ইউরোপের মানুষ যদি সেই ইতিহাস পড়ে, তাহলে লজ্জায় তাদের শরীর চক্ষু লাল হয়ে উঠবে। কারণ লেনপুল সাহেব তার গ্রন্থের দ্য মুর ইন স্পেন গ্রন্থের 135 নং পৃষ্ঠায় তিনি তৎকালীন ইউরোপের অসুচি এবং অনাচার সম্পর্কে এক তথ্য দিয়েছেন। একজন বিশিষ্ট খ্রিস্টান সন্ন্যাসিনী সুদীর্ঘ 60 বছর পর্যন্ত স্নান অথবা দেহের কোনো অংশ ধৌত না করে কেবলমাত্র ধর্মগ্রন্থ পাঠের জন্য আঙ্গুলের অগ্রভাগে পানি স্পর্শ করে পবিত্রতা রক্ষার যে এক চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছিলেন। অপরদিকে আমরা যদি দেখি, মুসলিমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে পবিত্রতা অর্জনের বিধান কতই না বিজ্ঞানসম্মত। গোসলের আবশ্যকতা সঠিকভাবে পালন করার জন্য একমাত্র রাজধানীতেই সরকারি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছিল গোসলখানা। সেই গোসলখানা গুলো সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হতো। কত না সুন্দর ব্যবস্থাপনা, কতই না সুন্দর পৃষ্ঠপোষকতা। আজকের স্পেনের বা ইউরোপের বিভিন্ন শহরের সেই 700 বছর আগের কথা যদি আমরা বলি বা সেই সময়ের কথা যদি বলি, সেই সময়ের কথা বলি যে গোসল করার জন্য বা পবিত্র ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাজকীয় পৃষ্ঠপোষকতা যে উমাইয়া খলিফারা করে গিয়েছিলেন, তা অত্যন্ত বিরল, অত্যন্ত অনুকরণীয়, অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে আছে ইতিহাসের পাতায়। রোগ নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা তৎকালীন কর্ডোভা কেন্দ্রিক গড়ে উঠেছিল 50টিরও অধিক হাসপাতাল। এইসব হাসপাতালে নিয়মিত রোগী এবং ডাক্তারদের আনাগোনা ছিল এবং গবেষণামূলক পড়ালেখার পাশাপাশি জনগণকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কর্ডোভায় তৎকালীন জনসংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি এবং প্রত্যেকটা মানুষের কাছে যেন নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে যায়, সেই লক্ষ্যেই কাজ করত তৎকালীন স্পেনের মুসলিম শাসকরা। এছাড়া ছিল 60,000 প্রাসাদ এবং 2 লক্ষ বাড়ি। অত্যন্ত আধুনিক নগর তৎকালীন সময়ে গড়ে উঠেছিল। 60,000 প্রাসাদ একটা শহরে থাকা মানে সেই শহরটাকে আমরা তৎকালীন সময়ের বাস্তবতায় গড়তে পারি একটা মেট্রোপলিস শহর। এবং 2 লক্ষ বাড়ি, যার জনসংখ্যা ছিল 10 লক্ষের। এই 10 লক্ষ লোকের নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, এবং উমাইয়া খলিফারা মনে করত এটা তাদের রাজকীয় দায়িত্ব, এই দায়িত্ব পালন করা এবং জনগণের কাছে তাদের নাগরিক অধিকার পৌঁছে দেওয়া দায়িত্ব এই খলিফাদের। এবং এভাবেই গড়ে উঠেছিল ইউরোপের সেই বিশাল স্থাপনার মহা আয়োজন।
আমরা এরপরে নগরের সৌন্দর্য বর্ধনে গৃহীত পদক্ষেপগুলো যদি আমরা দেখি, যে পাকা সড়ক নির্মাণ, তৎকালীন স্পেন বা ইউরোপের বিভিন্ন শহরের কথা যদি বলি, প্যারিস বা লন্ডনের কথা বলি, বা জার্মানির বিভিন্ন শহরের কথা বলি, সেখানে পাকা সড়ক তো দূরের কথা, বর্ষাকালে যেখানে যে সড়কগুলো কর্দমাক্ত হয়ে থাকতো, সেখানে স্পেনের বিভিন্ন শহরের রাস্তাগুলো পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হয়েছিল, জনগণ যেন অবাধে চলাচল করতে পারে এই সকল, এবং এজন্য সড়ক বাতিরও ব্যবস্থা করা হয়েছিল। তার 700 বছর পরেও স্পেন ইউরোপের বিভিন্ন শহরে সড়ক বাতি দেখা যায়নি, এবং সড়কের পাশেই হচ্ছে সারিবদ্ধ বাসগৃহ দেখা যেত, যেটা আজকের আধুনিক শহরগুলোতে আমরা দেখতে পাই। এই আধুনিক শহরের সকল বৈশিষ্ট্যই আমরা কর্ডোভা কেন্দ্রিক দেখতে পাই, এবং সড়ক বাতি কি অত্যাধুনিক সেই সংযোজন ইউরোপে গড়ে উঠেছিল। আমরা ইউরোপের অন্যান্য শহরের তুলনার কথা যদি বলি, আমরা অলরেডি তুলনা করে ফেলেছি। এরপরে শিল্প এবং বাণিজ্যে কর্ডোভার খ্যাতি জগৎজোড়া খ্যাতি ছিল। সেই কর্ডোভার চলনে বলনে কথনে পোশাক পরিচ্ছেদে রুচিশীল ব্যবহার, মার্জিত সম্ভাষণ, বিনম্র চালচলন হয়ে উঠেছিল, বিনম্র চালচলনের অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছিল সেই কর্ডোভা নগরী। এবং এই কর্ডোভা নগরী অনন্য সুন্দর একটা সামাজিক, একটা স্থিতিশীল এবং একটা সুষ্ঠু রুচির বিকাশে যথাযোগ্য ভূমিকা রেখেছিল এই কর্ডোভা নগরী। এবং এই কর্ডোভা নগরীর খ্যাতি ছিল জগৎজোড়া, বিশ্বমানের শহর হিসেবে আবির্ভূত হয়েছিল এই কর্ডোভা নগরী। এবং এই কর্ডোভা নগরীর বস্ত্র শিল্পের কথা যদি বলি, এই বস্ত্র শিল্পী উন্নত মানের মিহি সুতি বস্ত্র, রেশম, সিল্ক, লিলেন ইত্যাদি বস্ত্র বয়নে কর্ডোভার বয়ন শিল্পীরা ছিল দক্ষ। তাদের তৈরি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হতো, এবং এই বস্ত্র শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের অমিত সম্ভাবনাময় একটা স্থান কর্ডোভা। একমাত্র রাজধানীতে দেখা গিয়েছে 10,000 বয়ন শিল্পী বা বুনন শিল্পী কাজ করত, এবং সুন্দর মনোরম রুচিসম্মত বস্ত্র জগৎজোড়া খ্যাতি লাভ করেছিল। চামড়া শিল্প বিকাশে কর্ডোভার খ্যাতি ছিল জগৎজোড়া, এবং এই চামড়া শিল্পের বিভিন্ন কারুকার্য খচিত বিভিন্ন প্রয়োজনীয় বস্তু আজও বিখ্যাত স্পেনের ইউরোপের বিভিন্ন জাদুঘরে দেখা যায়। চামড়া, লোবাস এবং সামরিক সরঞ্জাম এবং পাকা চামড়ার উপর উন্নত মানের হরফের বিভিন্ন পদ্ধতির লেখনী মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ডে যথেষ্ট সমাদিত হয়। সেই সময়ে চামড়ার উপর রুচিশীল অলংকার কাজ আজও বিশ্বের নামকরা জাদুঘরে রক্ষিত আছে। এরপরে আমরা যদি দেখি লৌহ এবং ইস্পাত শিল্প, কৃষি যন্ত্রপাতি নির্মাণ এবং সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণে কৃষি এবং এই সামরিক প্রয়োজনে লৌহ শিল্পের বিকাশ হয়েছিল সেই কর্ডোভাতে, এবং এই কর্ডোভা নগরী হয়ে উঠেছিল অনিন্দ্য সুন্দর এবং অনুকরণীয় একটা শহর। এবং খ্যাতিমান কর্ডোভার কর্মকারগণও ছিলেন যথেষ্ট খ্যাতিবান। দেশে তাদের যথেষ্ট সমাদৃত ছিল। কৃষিক্ষেত্রে পানি সেচের জন্য তামার তৈরি সিসার পাইপ যুগে পানি শস্য ক্ষেত্রে সরবরাহের ব্যবস্থা অত্যন্ত আকর্ষণীয় ছিল। বিভিন্ন রং এবং সুগন্ধিযুক্ত পুষ্পের এবং কৃষির বিকাশ এমন ভাবে হয়েছিল যে কৃষিকে কেন্দ্র করে বাণিজ্যের প্রসার, কৃষি বাণিজ্যের একটা রমরমা অবস্থা বিরাজ
বিদ্যমান ছিল সেই তৎকালীন কর্ডোভায়। বিভিন্ন রকমের বাহারি রকমের ফল এবং ফুলের সমাহার ছিল কর্ডোভা, এবং কৃষি পণ্যের বাজার গড়ে উঠেছিল কর্ডোভার শহরতলিতে, এবং এই বাজারগুলো ক্রেতা এবং বিক্রেতার ভিড়ে সব সময় মুখরিত থাকতো, ক্রেতা এবং বিক্রেতার ভিড়ে সরগম থাকতো। জলপাই, আঙ্গুর, ডালিম, নাশপাতি, কমলা, পেঁচ, খুবানি, ডুমুর, আখ, মধু, জাফরান ইত্যাদি দোকানগুলোতে থরে থরে সাজানো থাকতো। রকমারি পণ্যের বাজারে সয়লাভ ছিল সেই কর্ডোভার শহরতলি। এভাবেই কর্ডোভা হয়ে উঠেছিল অনন্য সুন্দর একটা নগরীর মর্যাদা লাভ করেছিল সেই কর্ডোভা। শিক্ষা নগরী হিসেবে কর্ডোভার খ্যাতি, আমরা সভ্যতার পীঠস্থান যদি বলি, তৎকালীন সমসাময়িক শহর হিসেবে বাগদাদ, কনস্টান্টিনোপল, কর্ডোভা, কিন্তু কর্ডোভা ছিল, কর্ডোভার খ্যাতির কাছে অন্যান্য শহরের খ্যাতি ম্লান হয়ে পড়েছিল। আমরা যদি বলতে পারি যে এই কর্ডোভাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ইউরোপ হয়ে উঠেছিল সভ্যতার বাতিঘর, এবং শিক্ষা দীক্ষায় শিক্ষা প্রচার প্রসারে খলিফাদের যে অকুণ্ঠ পৃষ্ঠপোষকতা, এর ফলেই গড়ে উঠেছিল অনুবাদ শিল্প। দেশে বিদেশে খলিফারা বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করত বিভিন্ন মূল্যবান গ্রন্থরাজি সংগ্রহ করার জন্য, এবং এই গ্রন্থগুলোকে আরবি ভাষা বা ল্যাটিন ভাষায় অনুবাদ করার জন্য, এবং এই গ্রন্থগুলোকে স্পেনের রাজকীয় এবং অন্যান্য গ্রন্থাগারে কি করা হতো, সাজানো। এভাবেই গড়ে তোলা হয়েছিল জ্ঞান চর্চার একটা অনুকূল পরিবেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই জ্ঞান চর্চার সমান সুযোগ সুবিধা লাভ করতে পারত। এখানে কোনো ধর্ম বা বর্ণের কোনো পার্থক্য করা হতো না। একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি যে তৎকালীন স্পেনে হাসদাই নামক একজন চিকিৎসক মুসলিম স্পেনের আনুকূল্যের বা মুসলিম খলিফাদের আনুকূল্যের সুযোগ গ্রহণ করে তিনি তৎকালীন সেরা চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এবং উমাইয়া খলিফা তৃতীয় আব্দুর রহমানের রাজকীয় চিকিৎসক হিসেবে চাকরি করতে পেরেছিলেন। আমরা বলতে পারি তৎকালীন স্পেনের উমাইয়া শাসন ছিল অসাম্প্রদায়িক একটা শাসন, এবং তারা পেরেছিলেন একটা অসাম্প্রদায়িক জ্ঞান চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে। জ্ঞান পিপাসুদের আগমন, জ্ঞান চর্চায় যারা আগ্রহী থাকতো তারা বিভিন্ন শহর থেকে, মস্কো, জার্মানির বার্লিন, ইউরোপের বা ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে, বাগদাদ, কনস্টান্টিনোপল থেকে জ্ঞান পিপাসুরা ছুটে আসতো কর্ডোভায়, এবং জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের সহচর্যে এসে নিজেরাও শানিত হতেন, এবং এই জ্ঞান পিপাসুদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল কর্ডোভা নগরী। জ্ঞান চর্চার বিভিন্ন শাখা কথা যদি আমরা বলতে যাই, তৎকালীন সময়ে জ্ঞান চর্চার বিভিন্ন শাখার উদ্ভব হয়েছিল, তার আমরা বিভিন্ন প্রমাণ কিন্তু সেখানে পেয়ে থাকি। আজকে যদি আমরা দেখি, সেই কর্ডোভা জামে মসজিদ নির্মিত হয়েছিল 8ম শতাব্দীতে, কিন্তু সেই 8ম শতাব্দীতে কিবলামুখী করে সেই মসজিদ নির্মাণ এবং সঠিক অবস্থান নির্মাণ, আমরা বলতে পারি সেই ভৌগোলিক চর্চা সেই তৎকালীন সময়ে যে গড়ে উঠেছিল। এবং কর্ডোভা নগরীতে আরো যে মসজিদ নির্মিত হয়েছিল, সেই মসজিদের কিবলার দিকে সঠিক অবস্থান বলে দেয় তৎকালীন সময়ে ভূগোলে উৎকর্ষিত সাধিত হয়েছিল। ভূগোল, চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস বিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানের আরো বিভিন্ন শাখা, মহাকাশ বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, সব বিষয়ে জ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞানীদের ছিল বিচরণ, এবং এই জ্ঞানের বিভিন্ন শাখা যেন বিকশিত হয়
সেই লক্ষ্যেই জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার কবি, দার্শনিক, চিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, জ্যোতির্বিদ কর্ডোভার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছিলেন। এবং এই সকল জ্ঞান পিপাসুদের মধ্যে বিখ্যাত যে ব্যক্তিত্বরা ছিলেন তাদের নাম যদি আমরা দেখি, বিখ্যাত দার্শনিক ইবনে মাসারা, শাস্ত্রবিদ ইয়াহিয়া বিন ইয়াহিয়া, ইসা বিন দিনার, আবু ইব্রাহিম বিন মোহাম্মদ আল মাবিয়া, সাইদ বিন রাজিক, ঐতিহাসিক ইবনুল আহমার, আব্দুল্লাহ বিন মামার, মোহাম্মদ ইবনে ইউসুফ, প্রখ্যাত সার্জন আবুল কাসিম, ভাষা এবং ব্যাকরণিক ও সাহিত্যিক আবুল আলী কুতিয়া, আবু আলী আল কুসি, এই সকল বিখ্যাত ব্যক্তিত্বের অভ্যুদয় সেখানে ঘটেছিল। এছাড়া তাফসীর শাস্ত্রের বিখ্যাত সেই ইমাম কুরতুবীর জন্ম কিন্তু সেখান থেকে। আমরা যদি অ্যাভিরুসের কথা, ইবনে রুশের কথা বলি, যাকে ইবনে রুশদ, যাকে বলা হয় ইবনে রুশ, ইউরোপে যিনি অ্যাভিরুস নামে পরিচিত, সেই সকল ব্যক্তিত্বের অভ্যুদয় ঘটেছিল সেই কর্ডোভাতে। এছাড়াও অসাম্প্রদায়িক কর্ডোভায় গড়ে উঠেছিল অসংখ্য সেই জ্ঞান চর্চা কেন্দ্র। রাজকীয় লাইব্রেরিতে 4 লক্ষের অধিক গ্রন্থ ছিল এবং এই গ্রন্থগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য 40খানা সারণী গ্রন্থ ছিল। এই সারণী গ্রন্থ দিয়ে বইয়ের তালিকা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হতো। এছাড়া মুসলিম স্পেন বা কর্ডোভা ছিল অসাম্প্রদায়িক একটা শহর। এই শহরে জাতি, ধর্ম, বর্ণের নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সমান সুযোগ সুবিধা লাভ করে বিকশিত হয়েছিল। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি ইহুদি দার্শনিক মাইমোনাদের কথা, যাকে আজ অবধি ইহুদিরা তাদের প্রভাবশালী একজন দার্শনিক হিসেবে মনে করে থাকে। এই মুসলিম আনুকূল্যের সুযোগ নিয়ে তৎকালীন সময়ে মাইমোনাড নিজেকে বিকশিত করতে পেরেছিলেন এবং দর্শন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এবং জ্ঞান চর্চায় সকলের জন্য সুযোগ সুবিধা আমরা এটা আলোচনা করে ফেলেছি অলরেডি। এরপরে আমরা দেখব গ্রন্থাগার, অন্যান্য বিষয়বলিতে সমৃদ্ধ কর্ডোভা। গ্রন্থাগার নির্মাণ এবং আমির খলিফাদের পৃষ্ঠপোষকতা, এক্ষেত্রে আমি এগিয়ে রাখবো দ্বিতীয় হাকামকে, জ্ঞান তাপস খলিফা। জ্ঞানের প্রবাহ সুনিশ্চিত করার জন্য তিনি কি করেছিলেন? গ্রন্থ সংগ্রহ করার জন্য তিনি অনুবাদক নিয়োগ করেছিলেন এবং গ্রন্থ সংগ্রহকারী বেতনভোগী কর্মচারী নিয়োগ করেছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল বিখ্যাত সব লাইব্রেরি। এবং গুরুত্বপূর্ণ গ্রন্থের সংগ্রহ ব্যবস্থা শুরু করেননি, সেগুলো অনুবাদের ব্যবস্থা করেছিলেন যাতে জ্ঞানের প্রবাহ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে। কর্ডোভার রাজকীয় গ্রন্থাগারে তৎকালীন সময়ে 4 লক্ষের অধিক গ্রন্থ ছিল। ইউরোপের জ্ঞান চর্চার কেন্দ্র যদি আমরা বলি, আমরা কর্ডোভাকে বলতে পারি, কারণ কর্ডোভার সেই পরবর্তী সময়ে আমরা ইউরোপে যে রেনেসাঁর কথা শুনেছি, রেনেসাঁর কথা বলি, এই রেনেসাঁ গড়ে উঠেছিল সেই তৎকালীন কর্ডোভা নগরীর বিভিন্ন লাইব্রেরিতে অবস্থিত সেই গ্রন্থাবলীর ল্যাটিন বা গ্রিক ভাষায় যে বইগুলো অনুবাদ করা হয়েছিল, সেই বইগুলোই পরবর্তী ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান লাভ করেছিল। এবং এই কর্ডোভার খ্যাতি বিস্ময় প্রকাশ করে জার্মানির মঠবাসী সন্ন্যাসিনী কর্ডোভাকে বলেছিলেন, কর্ডোভা জগৎমণি, দ্য জুয়েল অফ দ্য ওয়ার্ল্ড। কর্ডোভায় মুসলিম শাসন অবসান অত্যন্ত করুণ। এত কিছু সমৃদ্ধ একটা ইতিহাস রচনা করে মুসলিমরা কর্ডোভাকে আর মুসলিমদের রাখতে পারেনি। মুসলিমদেরকে অত্যন্ত করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। মুসলিমরা সেখান থেকে চিরদিনের জন্য তাদেরকে নির্বাসিত করা হয়েছিল। লেনপুল সাহেব বলেছিলেন, গ্রানাডায় 1492 সালে মুসলিম শাসনের অবসানের
মুসলিম শাসনের অবসান হলে পরবর্তী 40 বছরের মধ্যে তুর্কি মুসলমানরা প্রাচ্যের দিক থেকে কনস্টান্টিনোপল জয় করতে সক্ষম হয়েছিল এবং ইউরোপের আরো ভিতরে প্রবেশ করতে পেরেছিল, কিন্তু সেই ক্ষতির নিকট এই লাভ ছিল নিতান্তই নগণ্য। তুর্কির কোনোদিন অদ্বিতীয় কর্ডোভা তুর্কিরা কোনোদিন অদ্বিতীয় কর্ডোভা নগরী তৈরি করতে পারেনি। এই থেকে আমরা বলতে পারি কর্ডোভা নগরীর অরণ্য কর্ডোভা নগরী তৈরিতেই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।